আজ সকালে বাংলাদেশের বিমান দুর্ঘটনা আমাদের সামনে কিন্তু অনেক প্রশ্ন তুলে দিল। ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন, ঢাকার উত্তরে উত্তরা নামক যে জায়গাটি আছে, সেখানে মাইলস্টোন যে স্কুল, সেই স্কুলের ছাদে বাংলাদেশের বায়ুসেনার একটি বিমান সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই ভিডিও যখন বানাচ্ছি ততক্ষণ অবধি রিপোর্ট বলছে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন প্রায় 30 জন, আহত শতাধিক। মাইলস্টোন স্কুল সে সময় ছুটি হয়ে গেলেও স্কুলের ছাদে কিন্তু অসংখ্য পড়ুয়া ছিলেন এবং সেই পড়ুয়ারা কিন্তু অগ্নিদগ্ধ হয়ে যান। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদেরকে বাঁচানোর কোনো সুযোগ বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া যায়নি বা বাংলাদেশ সরকার পায়নি। কিন্তু এই বিমান দুর্ঘটনার নেপথ্যে অনেক প্রশ্ন কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে উঠবে। প্রথমত, এই বিমানটি হলো চায়না মেড F-7 একটি বিমান। F-7 বিমান কিন্তু আন্তর্জাতিক স্তরে খুব বেশি দেশ এখনো ব্যবহার করে না। কেন করে না? কারণ এই বিমানটি 1960 সালে তৈরি হওয়া MiG-29 এর আপগ্রেডেড ভার্সন। দেখুন, এই তথ্যগুলো নিয়ে আপনারা নিজেরাও রিসার্চ করতে পারেন এবং আমার মনে হয় এই বায়ুসেনার যে বিমান দুর্ঘটনা হয়েছে তার নেপথ্যে কারণগুলো অবিলম্বে তদন্ত করে দেখা উচিত। বাংলাদেশ সরকারের গাফিলতি কেন আছে আমি এই ভিডিওতে বলবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব ঠিক কতটা, সে বিষয়ে কিন্তু আজকে প্রশ্ন উঠবে। 1960 সালে তৈরি হওয়া MiG-29 আপগ্রেডেড ভার্সন হলো F-7। পৃথিবীতে এই মুহূর্তে ব্যবহার করছে নাইজেরিয়া, ইরান, উত্তর কোরিয়া, এই রকম কিছু হাতে গোনা দেশ। কারণ যেখানে গোটা বিশ্ব 5th জেনারেশন ফাইটার জেটের দিকে চলে গেছে, ঠিক সেখানে এই ধরনের F-7 বিমান ব্যবহার করা আদতে কতটা ইম্পর্টেন্ট, কতটা প্রয়োজন, সেটাই এক বড় প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই বিমান নাকি তারা পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার করতেন, কিন্তু পাইলট প্রশিক্ষণের জন্য এই রকম একটা নন আপগ্রেডেড ভার্সনের বিমান বাংলাদেশের সেনাবাহিনী ব্যবহার করবে, এটা ভাবলেই একটা হতবাক হতে হচ্ছে। কারণ একবিংশ শতকে এই বিমানের ব্যবহার কিন্তু অনেকটা কমে গেছে। প্রশ্ন কি কি উঠবে দেখুন। প্রথমত, অপারেশন সিন্দুরের সময় চায়না মালের যে আসল ক্যাপাবিলিটি তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে চীন এক্সপোজড হয়ে যায়। এমনকি আপনারা জানেন হয়তো, ভারতে PL-15 মিসাইল কিন্তু উদ্ধার করা হয়। এই PL-15 মিসাইল কিন্তু পাকিস্তান ব্যবহার করতো চায়নার থেকে নিয়ে। চায়না দাবি করত পাকিস্তানের এই ধরনের PL-15 মিসাইল এই বিশ্বে সর্বাধুনিক একটি মিসাইল, কিন্তু এটি টার্গেট কোনো রকমের ভাবে মিস করে এবং অমৃতসরের কাছে সেই মিসাইলটি কিন্তু পড়ে যায়, যা ভারত আবিষ্কার করে বা ভারত এটাকে খুঁজে খুঁজে পায়। এই ভারত যখন PL-15 মিসাইলটি নিজেদের দখলে নিয়ে আসে, তখন কিন্তু দেশ বিদেশের একাধিক শক্তিশালী সেনাবাহিনী ভারতের কাছে অনুরোধ করে যে PL-15 মিসাইলের যে ভিতরের কাঠামো তা যেন তাদেরকে দেওয়া হয়, কারণ এইটা আদতেই পৃথিবীর শক্তিশালী মিসাইল নাকি তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন আছে। এবং এখানে চায়না ঠিক কোন টেকনোলজি লাগিয়েছে যার জন্য তারা দাবি করতো এটি পৃথিবীর অত্যাধুনিক একটি মিসাইল, সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। আদতে চায়না যে দাবি করে সেটা কি সত্যি সম্ভব? এইরকম একাধিক প্রশ্ন কিন্তু PL-15 মিসাইল সম্পর্কে উঠতে শুরু করে। সেকেন্ড যেখানে চায়না প্রথম ধাক্কা খায় তা হলো এই যে পাকিস্তানের 11টি এয়ারবেস শূন্য বিচ্ছন্ন হয়ে গেছে, সেই এয়ারবেসকে প্রোটেক্ট করছিল চাইনিজ HQ-9, HQ-16 ডিফেন্স সিস্টেম। এমনকি আপনারা জানেন লাহোরের এয়ারবেসেও ভারত কিন্তু স্ট্রাইক করেছিল, সেখানে সম্পূর্ণভাবে ডিফেন্স সিস্টেমকে চুরমার করে দেওয়া হয় ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। এবার এখানেও একটা প্রশ্ন ওঠে যে এই যে চাইনিজ ডিফেন্স সিস্টেম তা কতটা ক্যাপাবেল। কারণ গোটা বিশ্ব যখন S-400 রাশিয়ান ডিফেন্স সিস্টেমে চলে গেছে, গোটা বিশ্ব যখন রাশিয়ার S-500 ডিফেন্স সিস্টেমে যেতে চলেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে চাইনিজ মাল HQ-9 এবং HQ-16 ডিফেন্স সিস্টেম আদতে কি একটা সেনাবাহিনীর কাছে প্রধান শক্তিশালী ডিফেন্স সিস্টেম হতে পারে? এরকম একগুচ্ছ প্রশ্ন কিন্তু অপারেশন সিন্দুরের পর ভারতের অ্যাক্টিভিটিতে উঠে যায় চাইনিজ ইকুইপমেন্ট নিয়ে। আর আজকে দেখুন ফের একবার একটি চাইনিজ জেট, যা F-7, তা কিন্তু ভূপতিত হলো, যেখানে ফের চায়নার টেকনোলজি বর্তমান দিনে ঠিক কতটা সাস্টেনেবল, কতটা নেসেসারি এটা স্টেপ নিতে পারে কোনো যুদ্ধে, সে বিষয়ে তো 100% প্রশ্ন উঠবে। তবে এর বাইরে আমি আরো দুটো প্রশ্ন তুলতে চাই। কি কি প্রশ্ন তুলতে চাই? একটা দেশের সেনা প্রধানের দায়িত্ব কি? সেনা প্রধানের দায়িত্ব কি শুধু রাজনীতি করা? সেনা প্রধানের দায়িত্ব কি অপারেশন ডেভিল হান্ট করা?
সেনাপ্রধানের দায়িত্ব কি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপর গুলি চালানো? সেনাপ্রধানের দায়িত্ব কি বস্ত্র শিল্পীদের উপর গুলি চালানো? সেনাপ্রধানের দায়িত্ব কি চাকমা সম্প্রদায়ের মানুষের উপর গুলি চালানো? সেনাপ্রধানের দায়িত্ব কি শুধুমাত্র বড় বড় ডায়লগবাজি করে বিএসএফ এর বিপক্ষে মানুষকে খেপিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া? সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ। উল্টে আজকে দেখা যাচ্ছে বিএসএফ একের পর এক অ্যাকশন নিচ্ছে, যা বাংলাদেশের সেনাবাহিনীর যে ভাবমূর্তি তা সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছে। এই সেনাপ্রধানই এমন একজন সেনাপ্রধান যার নেতৃত্বে সেনাবাহিনী চট্টগ্রামে ঢুকে নিরীহ ব্যবসায়ীদের ঘরবাড়ি ভাঙচুর করে তাদের উপর গুলি অব্দি চালিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে এই প্রশ্ন করবেন না যে সেনা প্রধানের দায়িত্ব কি বাংলাদেশের এই সকল ফাইটার জেট, এই সকল অস্ত্র, এই সকল ডিফেন্স সিস্টেম এগুলোরও সঠিক রক্ষণাবেক্ষণ করা? এই মৃত্যুর জন্য যদি চীনের ফাইটার জেট কিংবা চীনের এই বিমান F-7 বিমান যদি দায়ী থাকে, তাহলে তো সেনা প্রধানও দায়ী, কারণ সেনা প্রধান এগুলোর প্রপার মেনটেনেন্স করার কথা ভাবেনি। 1 মাস আগে যখন বাংলায় মাফ করবেন ভারতে যখন এই বিমান দুর্ঘটনা ঘটেছিল, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, তখন আমি দেখছিলাম বাংলাদেশের পক্ষ থেকে একটি রিপোর্ট এসেছে যেখানে তারা বলছিলেন যে তারা তাদের বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ করতে শুরু করেছেন। একটা সরকার দায়িত্ব নেওয়ার পর 1টা বছর কেটে যাওয়ার পরও বিমান রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সেনাবাহিনীতে যত অস্ত্র ইকুইপমেন্ট আছে তার একটা সঠিক পরিচর্যা করা দরকার। এই ছোট্ট জিনিসটি তারা করলেন না। তারা 1টা বছরে শুধু সংস্কারের নামে, নির্বাচনের নামে, বিচারের নামে করলেনটা কি? দিনের আলোর মতো পরিষ্কার আজকে সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশের একটা সরকার গঠন হয়েছে, যে সরকার ক্ষমতায় এসে মাঝ রাস্তায় পাগল কুকুরের মতো এনসিপি নামক একটা পার্টি তৈরি করে কিছু ছাত্র নেতাদেরকে সমাজ কন্ট্রোল করার জন্য ছড়িয়ে দিয়েছে। আদতে তারা সন্ত্রাসবাদী তৈরি করেছে, বাংলাদেশের সমাজে দুষ্কৃতির জন্ম দিয়েছে। কিন্তু যেগুলো আসল কাজ, দেশের অর্থনীতি, যেটা আসল কাজ দেশের সামাজিক পরিকাঠামোর উন্নতি, দেশের মুদ্রাস্ফীতিকে কমানো, দেশের বেকারের কর্মসংস্থান, একাধিক জায়গায় বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসা, সেই কোনো বিষয়ে মোহাম্মদ ইউনূসের এই সরকার তো কিছু করেনি। উল্টে কখনো সেনাপ্রধানকে সামনে রেখে সেফগার্ড করেছেন নিজেদেরকে, কখনো সেনাপ্রধানকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করানো হয়েছে, কখনো আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে নৃশংস হত্যালীলা করা হয়েছে। কিন্তু আসল জায়গায় বাংলাদেশের যে অরিজিনাল যে ডিসপুটের জায়গাগুলো, সেই ডিসপুটের জায়গাগুলো মেরামতের কোনো চেষ্টাই হয়নি। এই বিমান দুর্ঘটনা কিন্তু আন্তর্জাতিক স্তরে তা এস্টাবলিশ করলো। দেখুন, মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠবে। আমি যদি ধরেও নিই এই বিমান দুর্ঘটনা মানে দুর্ঘটনায় কারোর ব্যবস্থা বা কারোর অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে না, কিন্তু মোহাম্মদ ইউনূস করেছেনটা কি? আজকে সেনাবাহিনীর মানে যদি মেনটেনেন্স করা সেনাপ্রধানের দায়িত্ব হয়, তাহলে একটা সেনাবাহিনীকে সুগঠিত করা তো সরকারের দায়িত্ব। কিছুদিন আগে এই মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? তিনি বলেছিলেন পরিষ্কারভাবে যে ভারত পাকিস্তানের মতো আমাদেরও যুদ্ধের দিকে যেতে হচ্ছে, আমাদেরও যে কোনো সময় যুদ্ধ আসতে পারে, যুদ্ধ মোকাবিলা করতে পারে। তারা যুদ্ধ করতে চাইছেন ভারতের সঙ্গে, অথচ তাদের এখন ভাগে F-7 এর মতো 1960 সালে তৈরি হওয়া একটি জেট। আসলে বুঝতে পারছেন তো দিনের শেষে যে পুরোটাই গল্প কথা, বাংলাদেশের মানুষেরকে শুধুমাত্র ভারত বিরোধিতা করে মন ভোলানো চক্রান্ত। F-7 জেট নিয়ে তারা 7 সিস্টার্স দখলের চেষ্টা করেছেন। F-7 জেট নিয়ে তারা শিলিগুড়ি করিডোরে আক্রমণের স্বপ্ন দেখেন। F-7 জেট নিয়ে তারা কথায় কথায় ভারতকে মিসাইল স্ট্রাইক করার হুমকি হুঁশিয়ারি দেন। বাংলাদেশের এক অধ্যাপকের পক্ষ থেকে কিছুদিন আগে এসেছিল যে তিনি নাকি শিলিগুড়ি করিডোরকে আক্রমণ করবেন, ঢাকার মতো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরোটাই মন ভোলানো খেলা। এই বাংলাদেশের সরকার ভারত বিরোধিতা করতে গিয়ে তারা তাদের দেশের যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকুও কিন্তু সম্পূর্ণ শেষ করে দিলেন। সব থেকে বড় খিল্লি হলো আজকে গোটা বিশ্বে F-7 ফাইটার জেট বাংলাদেশ ব্যবহার করে, যারা নিজেদেরকে প্রগতিশীল হিসাবে দাবি করেছে, সে বিষয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে দুর্ঘটনা থেকে বেরিয়েও। যদিও বাংলাদেশের মিডিয়া এই কথাগুলো আপনাদেরকে দেখাবে না। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? কিছুদিন আগে যখন আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়, সেটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, যে রিপোর্ট এখনো সামনে আসেনি, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের সাইডে বাংলাদেশিরা
বাংলাদেশের ভাই বোনেরা যারা দিনের পর দিন ভারত বিরোধিতা করে বেঁচে আছেন, তারা রীতিমতো উল্লাস পালন করছেন। তারা রীতিমতো সকলের মতো হাসি ঠাট্টা করছেন, কারণ নিরীহ 207 জন ভারতীয় নাগরিক মারা গেছেন। নাগরিক মারা গেছিলেন বলে তারা আনন্দ ঠাট্টা করছিলেন। আজকে দেখুন তাদের দেশে নিরীহ কিছু শিশু মারা গেলেন, যদিও আমরা বাংলাদেশিদের মতো আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছি না, কিন্তু এটাকেই বলা হয় আইরনি। যখন কাশ্মীরের নৃশংস সন্ত্রাসবাদী আক্রমণ হলো, আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম তারা রীতিমতো উচ্ছ্বাস পালন করছে এবং ভারত বিরোধিতা স্লোগানে ভরিয়ে দিচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। সন্ত্রাসবাদের বিপক্ষে একটা শব্দ ব্যয় করেনি বাংলাদেশের সরকার। কিন্তু আজকে যখন সেম ঘটনা, দুর্ঘটনার মতো ঘটনা একইভাবে বাংলাদেশে হলো, তখন তাদের টনকটা হয়তো নড়তে শুরু করেছে। এবং তারা কি বুঝতে পারছেন পাপের প্রায়শ্চিত্ত এভাবেই করতে হয় মানুষকে? এর দায় তো একমাত্র সরকারের, বিশ্বাস করুন, আর কারণ নয়।